বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ভুলোর ছলনা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1898 সালের বীরভূম জেলার লাভপুরে। তার মোট গ্রন্থের সংখ্যা 130টি। আরোগ্য নিকেতন গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি ও রবীন্দ্র পুরস্কার পান। আজকের গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক গল্প সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনিত। শুরু হচ্ছে ভুলোর ছলনা। ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো এক রকমের ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাকচুন্নি, গোদানা, গলায় দোরের মতন এক রকমের ভূত। নিশির নাম অনেকেই জানে। ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলায় কি মাঝরাত্রে। ভুলোর খেলা সবসময়, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা প্রেতনির সঙ্গে এর অনেকটা মিল রয়েছে। তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, কি রাস্তা ধরে, ভাবছে কোনো এক বন্ধুর কথা, কি আপনজনের কথা। হঠাৎ এক সময় সেই মানুষটাই তার সামনে এসে দাঁড়ালো, বলল, সে বললে, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবুও তার মনে সে প্রশ্নই জাগবে না। ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে, বিপথে, খানাখন্দ কাটাখোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়া ভোলা মানুষটার মনে সেই নিয়ে কোনো কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলেছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার। সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গায় নিচ থেকে পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো সেই জায়গায় যেখানে সে মরেছে। সেই জায়গায় আর ভুলো ফিরে গেল তার আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয় তো সেই রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হায় রে কি মজা রে ভুলোর খেলা, মজার খেলা খেলবি যদি আয় রে, ফুসমন্তর ভুল ভুলিয়া যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনি ধরনের গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কোনোদিন শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতেও লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলো ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন এঁকে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বাঁকলো, তারপর হঠাৎ বাঁয়ে, তারপর আবার বাঁয়ে, কখনো আবার একবারে উল্টো মুখে, আবার কখনো পিছনে গিয়ে ভুলো লাগা মানুষটি ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটল।
ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদীতে পড়ে তার মধ্যে ডুবল। পিছনে ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা, বাপ, স্ত্রী সব। ফ্যাল করে তাকিয়ে থাকে। এই আমি চোখে দেখেছি। ভুলে লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তার কথা বলছি তোমাদের। একেবারে হুবহু সত্য, আগাগোড়া বানানো নয়। সেই জন্যে এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখেছি সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাড়ি লাভপুর। ঘটনা অনেক দিনের। বলি শোনো। ইংরাজির 1929 সাল। আমি তখন লাভপুরের ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স করে, সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেয়। আর বাড়তি যা থাকে তা থেকে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া। তার জন্য সরকারের কাছ থেকে পাওয়া সিলিকোনা ট্যাবলেট বিতরণ করে। ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের জন্য কাজ করি, কংগ্রেস করি। বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধার জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করাই যায় এ থেকে। আমার বয়স তখন 31 বছর। রাস্তাঘাট তো করাই, তার সঙ্গেই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বীজ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্যে তিনি এক নতুন পন্থা আবিষ্কার করেছেন তখন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেখে মশা মারবার মতন ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গলই বা পরিষ্কার করবে, তখন কতখানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুকও না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা, ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানা রস খেয়েই অ্যানোফিলিস মশার ভিতরে ম্যালেরিয়া জীবাণু জন্মায়। তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। ধরো মাতাল উপদ্রব করছে, মাতালরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে, মাতাল অনেক। সুতরাং মাতালকে তুমি কত ধরবে, কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকানই তুলে দাও, তবে তো মাতাল আর কেউ হবে না। লোকগুলো তো মদকে আর মাতলামিও করতে পারবে না। মদের দোকান তো তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা, ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে হুকুম এলো, টোপাপোনা বা ডুরুলি তুলে ফেলো। দত্ত সাহেব নিজে উৎসাহিত হয়ে দলবল জুটিয়ে পুকুরে ডোবায় নেমে টোপাপোনা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপাপোনা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা নেচে নেচে ঘুরত এবং গান করত। মশার মাছি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিড়বড়ে তোর ঘেরা টোপ, পোড়াবো তোর দাড়ি গোপ। আরও বড় গান, সব তো মনে নেই। যাই হোক, টোপাপোনা মশাদের দাড়ি গোপালা মাসি, সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম একতরফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপাপোনা ছিল
তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিত 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে। যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা, আর টোপাপোনা একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরে এই কাজের জন্য 2 জন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল, নেতাই এবং পাঁড়ে। নেতায়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাঁড়ের নাম পাঁড়ে অর্থাৎ পাণ্ডে। কেন তার অর্থ বলবো কি ঠিক আমি জানি না। পাঁড়ে বাউরি অর্থাৎ দত্তর মতো নাম। পাঁড়ে আজ বেঁচে নেই, কিন্তু নিত্য আজও আছে, বুড়ো হয়েছে। এরা 2 জন ছিল বন্ধু। খুব কড়া খাটুনি খাটতে তারা নারাজ ছিল। চাষ করতো না, কারোর ঘরে কাজ করতো না। এই গ্রামে ঘুরে এখানে ওখানে ডরুলি বা টোপাপোনা খুঁজে তুলে ফেলার কাজটাই তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে 2 জনে বের হতো বিড়ি টানতে, এবং ডরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইত। জলখাবারের বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেলে 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ডের অফিসে। ডরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাকে গুজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমি ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছে তখন, আসর জমিয়ে তাস খেলছে। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আসতে আসতে চাষ শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে। তা প্রায় উঁচুতে হাঁটুর সমান, এবং ঝাড়ে গোছাও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নদী, নালা সব জলে টইটুম্বুর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্ব পশ্চিম লম্বা রেল লাইন। তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের উপর কুয়ে নদী। কুয়ে নদী তখন ভরা ভর্তি। সেদিন বিকালে 4:30টার সময় বোর্ডে এলাম। দেখলাম নিতো বা নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতোকে বলেছে 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পাঁড়ের। সে এলে নিত্যের এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় আমি বললাম, কই রে, পাঁড়ে এলো কই? নিত্য মদ খানিকটা খেয়েছিল। তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় জীবনীতে তার মধ্যে মধ্যে ঢুল ছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বললে, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা আর বসে থাকি কত? সন্দেহ হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসকুস করছে। আমার মনও টানছে তাদের আড্ডায়। তবুও আরও মিনিট 10 বসে থেকে আমি বললাম, তাহলে টিপছাপ নিয়ে তোর পয়সা নিয়ে যা, পাঁড়ের পয়সা বাকি রইল, কাল নেবেক্ষণ। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল। বিড়বিড় করতে করতে গেল, শালার কাজ দেখো দেখি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিত্য পশ্চিম মুখে চলেছে। যাওয়ার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়েই সে রেল লাইন ধরবে।
পুফ মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে একেবারে লাগোয়া, স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম, তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন। আমি পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যে 3 Hearts 3 নো ট্রামসের ডাকে নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটু টক্করকে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিক থেকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থেকে, কিন্তু এটা তো বর্ষাকাল এবং সেবারকারের মতন ভরাভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাজিয়ে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং সংখ্যাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল। গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু নিয়ে চলে যাচ্ছে, বা কেউ যেন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ। দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে। সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট 2-এর মধ্যেই গ্রামের প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপর অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে এরকমভাবে হাহাকার করছে। লাইনে এসে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা সারবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হাহাকার করছে। কতগুলি পুরুষ চেঁচাচ্ছে গ্যালোরে গ্যালোরে করে। কতগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছে। তারা বলছেন, কি হয়েছে? জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বললে, ওগো বাবু গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতোকে ভুলোতে নিয়ে গেল কি? সে বললে, হ্যাঁ বাবু, ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে, দাঁড়া রে দাঁড়া, পারে রে দাঁড়া রে। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ওগো ভুলো ভূত পারে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলছে। কেউ ধরতে পারছে না। নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো। ছামুতে নদী, দুকুল পাথার, আহা ভরা জোয়ান গো। আহারে, পারে কোথায়? সে ওই দেখো ওইখানে রাইছে গো। ভয়ে ডরে সেও কাঁপছে। নিতো মরলে সে যে ওকে লেবে গো। অর্ধেক বুঝলাম, অর্ধেক বুঝলাম না। তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে 2 জন সঙ্গী। সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত হয়ে ছোটাছুটি করছে এদিক সেদিক, কখনো সোজা, কখনো ডাইনে, কখনো বাঁয়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনই হবে। আর এতক্ষণ অন্ধকার থেকে অন্ধকারের অভ্যন্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনির মতন ছোটাছুটি করছে। এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে, তারস্বরে আত্মকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে দাঁড়া, ওই দাঁড়া রে, পারে রে দাঁড়া রে দাঁড়া। কণ্ঠস্বর নিতর তা চিনলাম, কিন্তু কাকে বলছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। কিন্তু নিতো যাকে ডাকছে সে যে তার সামনে, তা তো সন্দেহ নেই। সে যেন নিতোর চেয়েও জোরে ছুটছে সামনে এঁকে বেঁকে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, আবার কখনো সোজা। যেন সে হাওয়ায় উঠছে। নিতো 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে ছুটছে, যেন হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। নিতো আর তার কোনো দিন নাগাল পাবে না। পিছনের লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, কিন্তু নিতোর বধির হয়ে গেছে। সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা চারিদিকের মতন ফেলে দিয়ে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেলল। নিতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে এগিয়ে দেখলাম 2 হাত বাড়িয়ে নিতো ছুটছে। আশ্চর্য সেই হাত বাড়ানো,
এবং আশ্চর্য সেই তার ছোটা ঊর্ধ্বশ্বাসে শুধু নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতন ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো পড়ে যাচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আবারও আশ্চর্য এই যে পিছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিক বেঁকে আবার আরেক দিকে ছুটে পালিয়ে যাচ্ছে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আলে আলে ছুটছে, ঘুর হচ্ছে। ততক্ষণে নিতো আরও এগিয়ে যাচ্ছে, পিছনের আলো ছড়াও প্রতিও তার দৃষ্টি ফেলছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতন শক্তিশালী হয়ে উঠেছে, প্রাণের ব্যাকুলতায়, ব্যগ্রতায়। দাঁড়া পারে দাঁড়া, একবারটি দাঁড়া ভাই, এগোসনি দাঁড়া। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিতো তাকে দেখছে। ওই চলছে নিতো, ওই ওই আলোগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে। কিন্তু মুহূর্তে নিতোর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল। যা, আলোগুলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিতো ছুটছে পুলের দিকে। পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে মানুষ, জন্তু, জানোয়ারের পক্ষে অধিগম্য করে রেখেছে, যেন কেউ লাইন ধরে ব্রিজের ওপার দিয়ে নদী পার হতে না পারে। দহে না পড়লেও মরবে নিতো ডুবে। পুলে উঠে হয় জালে বেঁধে পাথরের আছাড় খেয়ে মরবে, নয়তো উপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়েছি, এবং নিতো তখন আরও সিকি মাইল বেশি দক্ষিণ দিকে ক্রমশ ঢালু এবং জল ধানমোড়া ক্ষেতের মধ্যে দিয়ে উন্মাদের মতন ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরও দক্ষিণ দিকের কিনারার দিকে চলছে। শুনতে পাচ্ছি, পারে দাঁড়া রে রে দাঁড়া, এগোসনি পারে, আরে এগোসনি পারে দাঁড়া, পারে দাঁড়া। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু মাদে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো সে তখন নৃশংসভাবে ডুবি অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার এক গল্প, চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাশুব বন্ধু ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকেই সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীর বাবুকে, ঠিক এমনি সন্ধেবেলায় তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপরই অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়ে গিয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তার বিপদ ঘটত। আরও অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওইখানে নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তককে তককে থেকে বিশ্বাসঘাতকতা করে। এমন সব কথা ভাবছি, এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর, লম্বা চিপচিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কখনো তাকে কেউ ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান হয়ে 7 হাত হয়ে যায়, এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরেই সে মিলিয়ে যায়। এমনই তার গতিবেগ, এমন সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায়, তাহলে নিতোর আগেই সে হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতোকে যদি ভুলো নদীতে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধের উপর পাথরে আছড়ে মারতে চায় তবে শশী তাকে রক্ষা করতে পারবে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের উপর। শশী বললে, যদি নদীতে যায়। বললাম, তাহলে হাত নেই, তবু দেখ।
শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3 মধ্যেই মিলিয়ে গেল। ছোটবার সময় শরীরে হাঁটুতে মটমট করে শব্দ হতো, সেই শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন এবং 2-3 জন লোক ছুটলাম। তখনও আমার ফুটবল খেলার একটা অভ্যেস ছিল, দৌড়াতে আমিও পারতাম। বয়সও তখন ছিল 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে ঝোলো মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটাছুটি করছে, দিশেহারার মতন ছুটছে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা। আর তার সামনে একটা বুক ফাটানো ডাক, পারে পারে দাঁড়া, পারে পারে যাস না, পারে যাস না, দাঁড়া, পারে দাঁড়া। সম্মুখে ছুটছে পাড়ে ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত, ভুলো প্রেত। তাকে কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। 2 হাত বাড়িয়ে এসে ছুটছে তাকে ধরবে বলে, তাকে ধরবেই। পারে ভাই, তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এতগুলো ডাক সে শুনতে পাচ্ছে না। পায়ের তলায় কাঁটা বিঁধছে, সে বুঝতে পারছে না। ভুলোর ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে, সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে যেতে চাইছে। স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। পরম বন্ধু ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, আয় আয় না, ওই নদীতে পাথার ঝাঁপ খাবো দুজন। কিন্তু আয় না, ওই ওই পুলের বাঁকের ওপরে দুজনে চাপটা চাপটি করে পড়বো পাথরের ওপর, তারপর দুজনে বসে কত মজাই না করবো। ছুটছিলাম আর ভাবছিলাম পাকা রাস্তার রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো পূব মুখ থেকে দক্ষিণ মুখে। সামনে 1.5 গজ দূরে লাইনের রাস্তা একসঙ্গে মিলেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইনের ক্রস বে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা পূরণ হলো না। অন্ধকার ছিঁড়ে শশীর ডাক শুনলাম, ধরেছি ধরেছি, দেখো সবাই, ধরেছি বেটাকে। ধরেছে, শশী ধরেছে। আমি আরও জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলও হয় হেরেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়েই এই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছে তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমি পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারিদিক ঘিরে রয়েছে তাকে, সর্বাঙ্গ জলকাতায় ভরা এবং তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির জবা ফুলের মতন রাঙা, হাঁপড়ের মতন হাঁপাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বিবাক, বোবা। লোকে ডাকছে, সে বোবা, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, তার স্ত্রী। তার তাকে ডাকলো, নিত, এই নিত, ওঠ রে বাবা, ওঠ না রে। তার স্ত্রী তাকে ডাকলে, ওগো, কি হয়েছে তোমার? ওঠো না। কিন্তু নিত বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পাড়ে। নিত, নিত রে, এই নিত। নিত তাকে চিনল না, সে সব ভুলে গিয়েছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বিবাক বিহবল নিত যন্ত্রের পুতুলের মতন এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ি দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখি সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল সিঞ্চনের ফলে তার জ্ঞান ফিরল। তার মা তাকে ডাকলে, নিত, বাবা নিত। এবার নিত সাড়া দিল। হ্যাঁ, পারে পারে কোথায়? পাড়ে সামনে এসে বললে, এই যে, আমি তো ঘরেই রয়েছি রে, তুই এমন করে ছুটছিলি কিনে? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললে, তাহলে তাহলে সে কে? অবিকল তোর মতো? বলেই শিউরে উঠে চোখ বুঝল।
অনেকক্ষণ পর বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি। মনে করলাম তুই সেখানে জমে গিয়েছিস, তা দেখলাম সেখানেও তুই যাস নাই। তখন দু ঢোক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে। তোর কথাই ভাবছি, এমন সময় ওই মাইলের কাছে পাথরের ওপর দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, এই পারে। তা সে ঠিক তো এসে আমাকে বললি, সালা মজা, ভারী মজার, আয় আয় আমার সাথে। বললাম কোথায়? তা আমাকে লাথি মেরে বলল, আয় কেনে সালা, ভারী মজা হবে। বলে লাইন থেকে ছাপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, তাড়াতাড়ি তারা। তা সে হি হি করে হেসে বলল, আয় আয় সালা আয়। কি ছুটলো। আমিও ছুটলাম। দাঁড়া পারে, দাঁড়া পারে, পারে যাস না, পারে যাস না। থামলো নিত। তারপর বললে, এক গ্লাস জল খাবো। তার বাবা বললে, বাবা, ফুলতে দৌড়েছিল বাবা, খুব বেঁচেছিস রে। ওই নিমচের জলের ভুলো। নিত শিউরে উঠল। পণ্ডিতেরা বলেন, ভুলো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্যে ছুটছে, তত ছবিটাও ছুটছে। ক্রমে উন্মত্তের মতো ছুটছে নিত, ভুলে গেছে সব কিছু। আমিও তাই ভাবছি। যুক্তি তাই তো বলে, মনের কল্পনা যা একাগ্রভাবে মানুষ তা ঘুমের ঘোরেও, নেশার ঘোরেও, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে, এ ভুল মনে করায়। তোমরা যেন বাক্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। বাক্যজ্ঞান হারিও না। এ কথার পরেও কিন্তু আমার ওই নিমচে জলার ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে এই মাঠে, ওই জায়গায় অনেক মানুষ এমনিভাবেই ভুল করেছে। এই ঘটনার বছর খানিক পরেও আমি দেখেছিলাম একজনকে, এমনি করে মাইলখানেক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা মানুষের পাপ, নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে, সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অট্ট হেসে বলবে, কেমন মজা দে। হায় 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 হায়, আমার সঙ্গে আয়, হায় 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 হায়। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কলমে ভুলোর ছলনা। গল্প পাঠে ছিল সুপ্রিয়, পাড়ের ভূমিকায় রূপঙ্কর, গ্রাম্য মহিলার চরিত্রে অর্চিতা, শশীরম ও পণ্ডিতের চরিত্রে দত্তাত্রেয়, নিতর বইয়ের ভূমিকায় আয়েশা, নিতর ভূমিকায় আমি রনিত, অন্যান্য চরিত্রে দত্তাত্রেয়, সুপ্রিয়, রূপঙ্কর এবং আমি রনিত, আবহ সঙ্গীত ও অন্যান্য সাউন্ড এফেক্টসে আমি রনিত, পোস্টার ডিজাইনে সৃজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।